সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক, ওদের রাখা হলো সেই আয়না ঘরে। আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই এতদিন পর্যন্ত আমরা শেখ হাসিনাকে দেখেছি তিনি বিভিন্ন বক্তব্য রাখছিলেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু নির্দেশনামা হাতে এসেছে। যেতে পারে যে আওয়ামী লীগ আবার বাংলাদেশের সরকারে ফিরতে চলেছে। হাসিনার ফেরার তারিখ বাংলাদেশে পাকা, কারণ বেশ কিছু নির্দেশনামা ইতিমধ্যেই দিয়েছেন শেখ হাসিনা। এদিকে আবারও 21শে ফেব্রুয়ারি নিয়ে শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা করে রেখেছে। এখন থেকেই তারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে অবস্থান নিয়েছে। ডক্টর ইউনূস আছেন কঠিন আতঙ্কে দেশের পরিস্থিতি ঠিক করা নিয়ে। রাজনৈতিক প্রেক্ষাপটও বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। 21শে ফেব্রুয়ারি ইতিহাস হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে। সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস বর্তমান তার পিছনে জাতিসংঘ থেকে চরমভাবে বাম্বু আসতেছে, বাম্বু। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে, নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হচ্ছে, আরেকটা পাওয়ার সেন্টার? ইউনূস এরকম বক্তব্যগুলো দিতে থাকে। এগুলো আসলে নেতাকর্মীদের আপনার মনোবল দুর্বল করার জন্যই মূলত এরকম বক্তব্যগুলো ইউনূস দিয়ে যাচ্ছে। এরকম তারা চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। এখন আওয়ামী লীগ কি চাইলে কি তারা নিষিদ্ধ করতে পারবে? করতে পারবে না। আর শেখ হাসিনার বাংলা একটা কথা বলে না যে পাগলের সুখ মনে মনে, আমাদের হচ্ছে এরকম পাগলের সুখ মনে মনে। আজকে দেখবেন এত খুশির দিন বাংলাদেশে, মোটামুটি ঈদ লেগে গেছে আওয়ামী লীগের ঘরে, বিএনপির ঘরে, ডক্টর ইউনূস সরকারের যারা অনুসারী বা শুভানুধ্যায়ী তাদের সবার ঘরে, সবার আজকে ঘরে ঘরে খুশির আনন্দ। এবং এই খুশির আনন্দ দুই দলের কাছে দুই রকম হলেও সবাই আত্মসন্তুষ্টিতে ভুগছে, যার যার পারপাস সার্ভ হয়ে গেছে। ফেব্রুয়ারি 2025 কথা বলছি। কার খেলা কে খেলবে এটা জানে, বিশ্ববাসী জানে। আমাদেরও আস্তে আস্তে বিশ্বাস চলে আসতেছে। হ্যাঁ, যারা অবিশ্বাসীও ছিল তাদের মধ্যে বিশ্বাস চলে আসতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আপনারা কি জানেন যে ক্ষমতায় টিকে থাকতে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের চরম দাঙ্গা হাঙ্গামার পরিকল্পনা করছে? হ্যাঁ, সকল পরিকল্পনাগুলাই এই ভিডিওতে তুলে ধরব। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে অনেক মাস্টার প্ল্যান করেছিল এবং তাদের মাস্টার প্ল্যানগুলা সফলতার দিকে পথ নিয়েছে। গাইজ এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরব। এবং তারা যে এই আগামী 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আরও একটি মাস্টার প্ল্যান করে শেখ হাসিনা সরাসরি সবার সামনে বক্তব্যও দেয়। সব কিছু দেখতে পারবেন কি হতে যাচ্ছে এই 21শে ফেব্রুয়ারিতে। আসুন দর্শক, আপনাদের জন্য যে নিউজগুলো রেডি করেছি সেইগুলোকে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি আওয়ামী লীগকে নিয়ে, অন্যদিকে তাদের পরিকল্পনাগুলো নিয়ে এবং দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সেইগুলো দেখে আমরা ভিডিও শেষে মন্তব্যগুলো করি। এই যে দেখুন, আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা, অসহায়ত্ব, যেটা দেখে খুব মজা পাই। আমি আগেও বহুবার বলেছি, সে কারণে তার বক্তব্য শুনি এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন। এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন, ফাঁস করানো নিয়ে এগুলো, সেটায় একটা আশার বাণী আছে তার কর্মীদের প্রতি। কোনো একজন কর্মী তাকে ফোন করেছেন, আমি মন্তব্যে অডিও কলটা দিয়ে দেব। তিনি যৌথ বাহিনীর অভিযানের কথা বলছেন এবং এটা গোপালগঞ্জের। আমি মনে করি, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, গোপালগঞ্জে সবচেয়ে কঠোর অভিযানটা চলা দরকার। এখানেই আওয়ামী লীগের লোকজন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে, একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ পুলিশের গাড়িতে হামলা করেছিল তারা। স্বাধীন গোপালগঞ্জ বাংলাদেশ মেনে নেবে না, আওয়ামী গোপালগঞ্জ। আইনের সিস্টেম মেনে, আইনি কাঠামোর মধ্যে মানবাধিকার রক্ষা করে অপরাধীদের ধরতে হবে। বহু অপরাধী সারা দেশ থেকে গিয়ে ওখানে পালিয়ে আছে বলে ভাবার যথেষ্ট কারণ আছে। যাই হোক, সেখানকার একজন কর্মী ফোন করেছিলেন, যৌথ বাহিনী অভিযান চলছে, তারা বাসায় থাকতে পারছেন না। বাসায় থাকতে বছরের পর বছর 1.5 দশক বহু মানুষকে দেননি আপনারা। এখন অপরাধ করেছেন, জেলে থাকতে না চাইলে বাসায় থাকতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। আমাদের অফিস থেকে 6 জনকে ধরা হয়েছে সেটা জানালেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা তখন ক্ষুব্ধ হন, স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন
এবং অক্ষমের ক্ষুব্ধতা বেশি হয়, এটাই স্বাভাবিক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন ওখানে জামায়াত বসিয়েছে পুলিশের কথা, বিএনপি বসিয়েছে, এবং তারা সুদখোরই ইউনূসের কথা শুনে এগুলো করছে, তাদের মহা ঝামেলা আছে পরে। সবার নাম টুকে রাখতে বলছেন এবং তিনি দেখে নেবেন। আশার কথা কি বলছেন সেটা পরে আসছি। তো দেখে নেবেন সবাইকে। এর আগের বার তিনি এসে এগুলো করেননি, উনি দেশের উন্নয়ন করেছেন। ৮-৯ ক্ষমতায় এসে শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। তার মানে আগেও তার নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, উনি প্রতিশোধ নেননি। এবার উনি শিক্ষা দেবেন, দেখে নেবেন। সবার নাম তালিকা করে রাখতে বলছেন এবং তালিকা করার সময় বলছেন এই কথাটা তিনি অনেক আগেও একবার বলেছিলেন যে তখন কে কার কি, মানে অনেক সময় হয় না যে যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে, তখন তাদেরই কেউ না কেউ আওয়ামী লীগের নানান আত্মীয় স্বজন, শ্বশুর, চাচা, এটা সেটা। উনি এবার এগুলো আর কিছু দেখবেন না। আগের বার উনি এটা দেখে ভুল করেছেন, টোনটা এরকম। এবার উনি শুধরেছেন গদি হারিয়ে, সুতরাং এবার তিনি আর কোনো রকমভাবে ছাড় দেবেন না। তার ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজনের উপরে যারা এসব করতে চায় তাদেরকে তিনি দেখে নেবেন। একটা পর্যায়ে এসে তিনি বলছেন এই সরকার আর কতদিন আছে, 1 মাস টেকে কিনা দেখো। এই কথাটা তিনি রিপিটেডলি বলেছেন 2 বার। এই সরকার আর 1 মাসও টিকবে না। মানে গতকাল বা গত 2 দিন ট্রাম্পের পরিস্থিতিটিতে আমরা দেখলাম, মানে আওয়ামী লীগের যে আশা ভরসার স্থল ছিল, যে জায়গা ছিল, রীতিমতো আওয়ামী লীগের লোকজন আমেরিকায় যারা আছেন তারা মোদির নামে স্লোগান দিয়েছেন, তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন, এতটা নিচে তারা নেমেছেন। কিন্তু সেই আওয়ামী লীগ, মানে যে আওয়ামী লীগ আমেরিকার হস্তক্ষেপ নিয়ে কত কথা আমাদেরকে সোকল্ড দেশপ্রেম দেখাতেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে, সেই আওয়ামী লীগের লোকজন এখন মোদিকে ওয়েলকাম করে, মোদিকে সাপোর্ট করে তারা স্লোগান দেয়, এত কিছু করে। তো তারপরও পরিস্থিতি কী হয়েছে আমরা জানি। কিন্তু তিনি 1 মাস থেকে কিনা সেই হুমকি দিচ্ছেন, সেই হুমকি তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। দ্যাটস ফানি। তবে তার এই ফোন কল ফাঁস করা একটা জিনিস আবার বোঝা গেল, সেটা হলো তিনি এতদিন, মানে বেশ কিছুদিন হলো তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন ফোরামে। কখনো কখনো কেউ সত্যি সত্যি একত্র হয়েছে, সেখানে তিনি তার বক্তৃতা করেছেন, সেটা শোনানো হয়েছে। কখনো কখনো ওয়েবিনারে হয়েছে, 2-3 জনের কনভারসেশনে হয়েছে, কখনো কখনো অনেক মিলে একটা অনলাইন মিটিংয়ে হয়েছে। কোনো না কোনো ফর্মে বক্তৃতা করছিলেন তিনি। এবার আবার ফোন কল ফাঁস করালেন। তার মানে এই বক্তৃতাবাজি বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ঘোষণা দিয়ে এই বক্তৃতা করা ভয়ঙ্কর ব্যাপার ছিল। এবং সর্বশেষ তিনি যেটা করেছেন 5 ফেব্রুয়ারি, তার যে প্রভাব বাংলাদেশে পড়েছে সেটা শেখ হাসিনা কেয়ার করেন আমি মনে করি না, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিবাদ করেছে ভারত সরকারের কাছে, সেই প্রতিবাদ কাজ করেছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। আর সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টটা গ্লোবালি নিশ্চিতভাবেই কিছু না কিছু চাপ তৈরি করার কথা, এবং সেই প্রেক্ষাপটে তিনি তার বক্তৃতাবাজি থেকে বেরিয়ে এসছেন কিনা সেটা আমরা ফলো করব। এবং সেটা যদি বেরিয়ে আসে এটা আমাদের জন্য একটা বড় অর্জন। আর এই ফোন কল লিক করার ব্যাপারটাও আমার মনে হয় আস্তে আস্তে পরের ধাপে করতে হবে। আসলে ওনাকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো উস্কানি দেয়া থেকে দূরে থাকতে হবে, সেটা বন্ধ করতে হবে। এটা আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া দরকার, চূড়ান্ত টার্গেট হওয়া জরুরি। আমরা আশা করি আমাদের সরকার সঠিক লাইনে আছেন শেখ হাসিনা প্রশ্নে, এবং জনগণ তাদের পেছনে আছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সরকার তার ফরেন পলিসিতে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যদি জনগণকে পাশে পায়, সেটা করা তার জন্য সবচেয়ে সহজ হয়, সবচেয়ে ভালো হয়। আমরা আছি আমাদের সরকারের পেছনে। সরকার ধাপে ধাপে এই সব কিছু অর্জন করতে পারবে বলে আমরা মনে করি। শেখ হাসিনা বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে, সরকারকে হুমকি দিচ্ছে, সরকারকে তাচ্ছিল্য করছে, এইগুলো আমরা দেখতে প্রস্তুত নই। আবার একটা পাল্টা ব্যাপার আছে, দেখতে ভালোও লাগে। ওই যে বলেছিলাম এগুলো প্রত্যেকটা অসহায়ত্ব, অক্ষমতা। নেতাকর্মীকে উজ্জীবিত রাখতে হবে। তাই 1 মাস থেকে কিনা দেখো এই ধরনের কথাবার্তাও তাকে আসলে বলতে হচ্ছে। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে অতি দ্রুত। জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে চরমভাবে একটা বার্তা দেন, সেটি হচ্ছে বাংলাদেশে যদি আর একটা গণহত্যা হয়, কিংবা বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপরে আর কোনো দখলবাজিতা কিংবা গণহত্যার শিকার হয়,
কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যদি আর একটা আপনার অত্যাচার, মব জাস্টিস কিংবা আপনার দখলবাজিদা থেকে শুরু করে আপনার মব ক্লিন থেকে শুরু করে যত অরাজকতা সৃষ্টি আছে, যদি এইগুলা ঘটায় তাহলে ডক্টর ইউনূসের 12টা বাজাই দিবে। অন্যদিকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে জাতিসংঘ আরেকটি বার্তা দেয়, সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে থেকে শুরু করে এই আপনার আইনমন্ত্রী আসিফ নজরুল উনি যে আইন করে আপনার সমস্ত কিছু বন্ধ করে দেয় কিংবা এই আপনার সরকারের বিরুদ্ধে, এই অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ কিংবা স্টেপ নিতে পারবে না, এটা কেন করলো? এটা কি আপনার একটা জানায় জাতিসংঘ ডক্টর ইউনূসের কাছে এই বিষয়ে জানতে চায় যে কেন বন্ধ করা হলো। অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি আপনার দখলবাজিতার শিকার হয়েছে, যারা নাকি মব জাস্টিসের শিকার হয়েছে, যারা নাকি আপনার গণহত্যার শিকার হয়েছে, প্রত্যেকটার বিচারের দাবি জানাইছে কিংবা একটা লিস্ট চাইছে এই আপনার ডক্টর ইউনূসের কাছে। এখন ডক্টর ইউনূস পড়ছে চরম বিপাকে যে এত কিছু তো হাই হাই আমি কিভাবে দিব, কারণ আপনার জাতিসংঘ থেকে কিন্তু আরো একটি বার্তা কিন্তু স্পষ্টভাবে দিছে যে পুলিশ গণহত্যা, থানা লুটপাট যে বা যারা নাকি ঘটাইছে কিংবা যে বা যারা নাকি এটার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে অতি দ্রুত। যদি এটা না করতে পারে তাহলে ডক্টর ইউনূসকে আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে কিংবা আইসিসির মাধ্যমে যে আপনার আওয়ামী লীগের যে বিচার নির্ধারিত করছে কিংবা বিচার যে চালাচ্ছে কিংবা এটার যে বর্তমান চলমান, এটা নিয়েও কি আপনার জাতিসংঘ একটা প্রশ্ন তোলে যে আগস্ট মাসের আওয়ামী লীগকে যারা নাকি গণহত্যা করছে, পুলিশ হত্যা করছে, থানা লুটপাট করছে, এই বিষয়ে ডক্টর ইউনূসের কোনো পদক্ষেপ থাকে না কিংবা আইন করে কেন বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়ে জানতে চাইছে। তাহলে সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস বর্তমান তার পিছনে জাতিসংঘ থেকে চরমভাবে বাম্বু আসতেছে, বাম্বু। শুধু এটাই না, আপনার এতদিন ইন্ডিয়াকে যেভাবে খাটো করে কথা বলছে, আমি কিন্তু আপনার 2-3 দিন ধরে কিন্তু একটা কথা বলে আসতেছি যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা দেশ, এই দেশকে যদি চলতে হয় সবার সাথে আপনার শান্তি বজায় কিংবা বন্ধুত্ব সম্পর্ক রেখে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু না, আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি কি সমন্বয়কদের কথায় অমুককে হুমকি, এই ঘন্টার ভিতরে আপনার কি বলে এই ইন্ডিয়াকে দখল করব, ওইটা দখল করব, সেটা দখল করব, মানে বৈদেশিকদের কথায় একের পর এক একটা যে আলটিমেটাম দেয়, এটাই কি কাল হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশের উপরে। কিভাবে? আপনারা অনেকেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয় আপনার হোয়াইট হাউসে। সেখানে আপনার যে নরেন্দ্র মোদীকে আমাদের বাংলাদেশের যে আপনার শান্তি বজায় রাখার ক্ষেত্রে কিংবা আপনার দেশ পাশাপাশি হওয়ার ক্ষেত্রে আপনার মোদীর উপরে দায়িত্ব দেয় যে বাংলাদেশে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে কিভাবে পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায় কিংবা আপনার নির্বাচনে সক্রিয়ভাবে আপনার অবস্থান নেওয়া যায়। এটার জন্য কি সম্পূর্ণ আপনার এই যে হ্যান্ডওভারটা সেটা কি আপনার ডোনাল্ড ট্রাম্প মোদীকে করে। তাহলে সেফ এক্সিট কিভাবে নিচ্ছে? সেটি হচ্ছে জাতিসংঘ থেকে আরো একটি বিষয় বলে যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস আপনি শান্তিপ্রিয়ভাবে আপনাকে নোবেল দেওয়া হয়, কিন্তু আপনি এই নোবেলের কতটুকু মর্যাদা রাখতে পারছেন? বহির্বিশ্বে এখন পর্যন্ত যে বা যারা নাকি নোবেল প্রাপ্ত কিংবা যারা নাকি নোবেলটা পাইছে সবাই আপনার তাদের ব্যাকগ্রাউন্ডে কি এই ধরনের কোনো কেলেঙ্কারি কিন্তু নাই। আর এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যখন নাকি 8ই আগস্টে আপনার কি বলে মানে সংবিধানে তিনি শপথ নেয় কিংবা বাংলাদেশের সরকারে যারা তিনি বসে, তখন কিন্তু তিনি আপনার আওয়ামী লীগের সরকার হয় নাই, তিনি বিএনপি সরকার হয় নাই, তিনি কি সরকার হয়েছে জঙ্গিবাদীদের, তিনি সরকার হয়েছে এই গণঅভ্যুত্থানকারীদের কিংবা আপনার বৈষম্য বিরোধী যারা নাকি আন্দোলন ছিল এদের সরকার হয়েছে। এটাও কি জাতিসংঘ হিসাব চাইছে। মানে সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালে সরকারের একটাই বক্তব্য যে আমাকে ছেড়ে দেন, আমি আমার কাজে যেতে পারলেই বাঁচতে চাই কিংবা আমি বেঁচে যাই, আমি আর এই দায়িত্ব পালন করতে চাই না, আপনারা আপনাদের মতো থাকেন, আমাকে ছেড়ে দেন, আমাকে এই দায়িত্ব থেকে আপনারা বিতাড়িত করেন কিংবা আমার জায়গায় আপনারা নতুন কোনো প্রধান উপদেষ্টা নিয়োগ অতি দ্রুত করে নেন, আমি আমার কাজেই যেতে পারলে বেঁচে যাই। কেন আপনি কেন এখন বেঁচে যাবেন? ও আপনার বন্ধুদের এখন যে আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার নিষেধাজ্ঞা করে দিছে, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর ছিল ওনাকে নিষেধাজ্ঞা করে দিছে, কিংবা আইসিসির যে প্রধান ছিল আপনার মিস্টার করিম খান ওনাকেও নিষেধাজ্ঞা করে দিছে কিংবা আইসিসিকে নিষেধ করছে, এটার জন্য আপনি বলতেছেন যে আপনার জায়গায় গেলে আপনি বেঁচে যান? হ্যাঁ, বাংলাদেশটাকে একটা রসাতলের জায়গায় নিয়ে আপনার সেনাবাহিনীর মতো একটা শান্তিপ্রিয় যে ছিল এদেরকেও আপনি স্যাংশন খাওয়ায়া এখন বলতেছেন যে আপনি সেফ এক্সিট নিতে পারলেই আপনি বেঁচে যান কিংবা নতুন কোনো আপনার প্রধান উপদেষ্টাকে আপনারা নিয়োগ করেন। হ্যাঁ, কেন কেন? কেবল তো খেলা শুরু। বর্তমান আপনি বাংলাদেশটাকে যেভাবে চালাচ্ছেন এখন আপনি সেফ এক্সিট নিতে যাচ্ছেন, এত সোজা না তো। কেবল তো খেলা শুরু মাত্র, কেবল কি খেলা শুরু মাত্র, সামনে আরো হবে।
সেফ এক্সিট এত সোজা না। কেবল তো জাতিসংঘ থেকে আপনার এই আগস্ট মাসে যারা নাকি গণহত্যার শিকার হয়েছে, আওয়ামী লীগের যারা নাকি গণহত্যা করছে, যারা নাকি পুলিশ হত্যা করছে, সম্পূর্ণ ব্রাই ডাটা কিংবা একটা লিস্ট চাইছে জাতিসংঘ আপনার কাছে। আপনি এগুলা দিবেন না? এগুলা না দিয়ে কি আপনি পার পেয়ে যাবেন? এত তো সোজা না। ও লন্ডন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের কাছে আপনার নোবেল বাতিলের জন্য একটা দরখাস্ত করছে ব্রিটিশের কাছে। এটার জন্য কি আপনি চাইতেছেন না, সেফ এক্সিট চাইতেছেন? এত সোজা? মানে দেশটাকে আপনি একটা রসাতলে নিয়ে আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যাংশন খাওয়ায়া সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে এখন বলতেছেন যে আপনি আপনার কাজে যেতে পারলে বেঁচে যান। তাহলে আপনি আগে কেন এই পদ থেকে পদত্যাগ করলেন না? কেন কেন আপনি আওয়ামী লীগের উপরে এভাবে অরাজকতার সৃষ্টি চালাইলো, মব জাস্টিস চালাইলো, পুলিশের উপরে গণহত্যা করলো, কেন আপনি এটার প্রতিবাদ করলেন না? কিংবা ধানমন্ডির 32 নাম্বার যে আপনার ঐতিহাসিক কিংবা বাংলাদেশের স্বাধীনতার একটা সর্বভৌমত্বের একটা যে জায়গা, একটা স্মৃতি, সেটাকেও ভেঙে গুড়িয়ে দিল বোল্ডেজার দিয়ে, কেন আপনি এটার প্রতিরোধ করলেন না? কেন করলেন না? শেখ হাসিনা তো বক্তব্য রাখছে রাত 9টা বাজে, আর এই বোল্ডেজার দিয়ে ভেঙে দিচ্ছে সন্ধ্যা 6টা বাজে। বোল্ডেজার কি আগে থেকে রেডি ছিল না? আগে থেকে কি রেডি করে রাখেন নাই? যে শেখ হাসিনার বক্তব্য তো ছিল একটা বাহানা মাত্র। মানে আপনাদের বিষয়টা বা আপনাদের উপস্থাপনাটা আপনারা এইভাবে করছেন যে ধানমন্ডি 32 নাম্বার বা ভাঙার এক পরিকল্পনা আপনাদের আগে থেকে ছিল, কিন্তু শেখ হাসিনার বক্তব্যকে উদ্দেশ্য করে স্ট্রং একটা ভূমিকা লাগবে, সেই ভূমিকাটাই পালন করছেন আপনারা। এবং এই রিজন দেখায়া আপনারা কি ধানমন্ডির 32 নাম্বার এবং ভাষা আন্দোলন করা যেখান থেকে নাকি ভাষণ দিছে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিচ্ছেন। কেন আপনি এখন সেফ এক্সিট চাচ্ছেন? বাংলাদেশটাকে তো শেষ করে দিচ্ছেন। কেন আপনি এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করলেন না? যখন নাকি জাতিসংঘ থেকে এটার হিসাব চাইলো বা এটার চাইলো, জানতে চাইলো, রিজন জানতে চাইলো, কিংবা একটা জানতে চাইলো, তখন আপনি বলেন যে এদেরকে আমি শক্ত হাতে এখন থেকে প্রতিরোধ করতে হবে। কেন আপনি আগে করলেন না? কিংবা সেখানে সেনাবাহিনীও যায়, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে সবাই সম্বোধন করলো, কেন সেখানে সেনাবাহিনী শক্ত কোনো অবস্থান নিল না? কেন সেনাবাহিনী তখন এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করলেন না? কিংবা কেন সেনাবাহিনী সেখান থেকে চলে আসলো ছাত্রদের মুখের ভুয়া ভুয়া সম্বোধন শুনে? এটাই কি আপনার সেনাবাহিনীর অবস্থান? কিংবা এটাই কি সেনাবাহিনীর আসল ভূমিকা? না তো। কারণ সেনাবাহিনী আপনার দল চিনে না, সেনাবাহিনীর কোনো রাজনৈতিক কোনো ফেস চিনে না, কোনো সমর্থক চিনে না। সেনাবাহিনী চিনে কাকে? দেশের জনগণকে, দেশের আপনার সার্বভৌমত্বকে, দেশের সম্পদকে। তাহলে স্বাধীনতার মতো একটা এত বড় একটা সম্পদ যখন নাকি ভেঙে গুড়িয়ে দিল, তখন কেন সেনাবাহিনীর এই অবস্থান ছিল? কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার আপনি কেন কোনো স্ট্রং ভূমিকা পালন করলেন না? কেন আপনি এখন সেফ এক্সিট চাচ্ছেন? কি পিছন থেকে বাম্বু আসা শুরু করেছে? না, শুরু করেছে কেবল তো শুরু মাত্র। আপনি সেফ এক্সিট নেবেন আর আপনাকে কি মনে হয় সেফ এক্সিট নিয়ে আপনি পার পেয়ে যাবেন? এত সোজা না। সমস্ত কিছুর দায়ভার এখন একমাত্র আপনি। আপনাকে এটার হিসাব অবশ্যই দিতেই হবে, দিতেই হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। এবার ইউনাইটেড নেশনের 6 নম্বর চ্যাপ্টারকে ব্ল্যাক আউট করার নির্দেশ দিলেন মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু 6 নম্বর চ্যাপ্টারে এমন কি আছে যা তারা প্রচার করলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে বিপদে পড়বে তা তারা বুঝতে পেরেছেন। এই 6 নম্বর চ্যাপ্টারে কি কি বিষয় আছে আমি আপনাদের 3-4টে পয়েন্টে একটু আজকে বলার চেষ্টা করব। আমার মনে হয় বাংলাদেশের মিডিয়া যে কথাগুলো নিয়ে কথা বলছে না সেগুলো আপনাদের জানার অধিকার আছে। এবং পার্টিকুলারলি এই আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লব যে নামে এই সম্পূর্ণ ষড়যন্ত্রটাকে আখ্যায়িত করুন, এই পার্টিকুলার এপিসোডগুলো নিয়ে আন্তর্জাতিক স্তর কি ভাবছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। দেখুন, রাজা আসে রাজা যায়, কিন্তু কিছু এমন ঘটনা লিপিবদ্ধ থাকে, অন্তত জাতিসংঘের কাছে লিপিবদ্ধ থাকে, যা হয়তো আগামী 50 বছর পরে এসেও চর্চার আওতায় আসে। যেমন শেখ মুজিবুর রহমানের একটি স্পিচ জাতিসংঘে কিন্তু আজও স্বীকৃত। অর্থাৎ জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধু, তাকে যদি সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা মোহাম্মদ ইউনূস করেনও, আন্তর্জাতিক স্তরে কিন্তু বঙ্গবন্ধুর যে অবদান, অন্তত বাংলাদেশে যে অবদান, তা কিন্তু অস্বীকার করার জায়গা কোনো মতেই নেই। এবার বলি, এই 6 নম্বর চ্যাপ্টারকে ব্ল্যাক আউট করার কেন নির্দেশ দিয়েছেন মোহাম্মদ ইউনূসের সরকার এবং তার প্রেস সচিব। কারণ এই 6 নম্বর এপিসোডে 6 নম্বর চ্যাপ্টারে একাধিক ক্ষেত্রে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট এই যে 10 দিনের সময়কাল, এবং এই 10 দিনের সময়কালে ঘটে চলা একাধিক ভয়াবহ ঘটনার কথা কিন্তু লিপিবদ্ধ করেছে ইউনাইটেড নেশন। আমি একটু পয়েন্ট আউট আপনাদের বলার চেষ্টা করছি। দেখুন, পার্টিকুলারলি 210 নম্বর যে পয়েন্ট আছে, এই 6 নম্বর চ্যাপ্টারে 210 নম্বর পয়েন্টে একটি নারীর নির্মম করুণ এক ঘটনার কথা কিন্তু এখানে ব্যক্ত করা আছে, যে নারী কার্যত অসহায় হয়ে গেছিল। এবং জাতিসংঘ পরিষ্কারভাবে বলেছে সে সময় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার ছাত্ররা এই নারীকে এই দিকে যেভাবে ঠেলে দিয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ।
এবং এই ঘটনার বিস্তারিত বিবরণও কিন্তু জাতিসংঘের পার্টিকুলারলি এই প্যারাটায় আছে। পরবর্তীকালে তারা বলেছেন এই যে 5ই আগস্ট বিভিন্ন পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়, কিছু পুলিশ কর্মীকে মারা হয় এবং কিছু পুলিশ কর্মী নাকি প্রাণে বাঁচাতে মসজিদে আশ্রয় নেন। পরবর্তীকালে একটি স্টেশনে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং সরাসরিভাবে এখানে সে সময় যারা বিক্ষোভ করছিলেন, অর্থাৎ 5ই আগস্টে শেখ হাসিনা যখন ভারতে চলে আসেন, এই বিক্ষোভকারীদের মধ্যে যে নৃশংসতা সেই খবর কিন্তু ব্যক্ত করেন ইউনাইটেড নেশন। কিন্তু আজ অবধি বাংলাদেশের কোনো মিডিয়া শেষ দুদিনে এই ঘটনা কিন্তু জনসমক্ষে আসেনি, কারণ এই 6 নম্বর চ্যাপ্টারটিকে ব্ল্যাক আউট করার নির্দেশ দিয়েছেন আনঅফিসিয়ালি মোহাম্মদ ইউনূস। তা কিন্তু আজকে ভারত সহ আন্তর্জাতিক স্তরে একাধিক মিডিয়ায় কিন্তু ছাপা হয়েছে। অর্থাৎ সে সময় পুলিশ কর্মীদের ধরে ধরে টার্গেট করা হয়েছিল, কারণ এই ছাত্র আন্দোলনের কিছু নেতার দাবি ছিল পুলিশরা নাকি ওই সময় গুলি চালিয়েছিলেন ছাত্রদের উপর। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল সেই পিস্তলের সাথে সরকারি পুলিশ কর্মীদের পিস্তলের কিন্তু এই যে গুলির সাইজ তার কিন্তু আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যায় সেদিন সেই ভিড়ের মধ্যে যারা গুলি চালিয়েছিল তারা কোনো সরকারি পুলিশ কর্মী বা কোনো আধিকারিক নয়। অর্থাৎ এক বৃহত্তর ষড়যন্ত্রের কথা কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র উপদেষ্টা জনসমক্ষে নিয়ে এসছেন, যা কিন্তু এই 6 নম্বর চ্যাপ্টারের জাতিসংঘের রিপোর্টে বর্ণিত আছে। বলেন অবস্থা এতটা ভয়াবহ হয়ে যায় যে পুলিশ কর্মীদের মসজিদে আশ্রয় নেওয়া হয়, এমনকি 2 জন র্যাব সদস্য, 4 জন আনসার ও পুলিশ কর্মী, এদেরকে নাকি ঝুলিয়েও রাখা হয়েছে। এবং আমাদের কাছে যে তথ্য, ভিডিও এবং ছবি এসছে তা এক কথায় বর্ণনা করা কার্যত অসম্ভব, এবং এটা কিন্তু বাংলাদেশের ভয়াবহ চিত্রকেই আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করে। একদম জাতিসংঘ কোট আন কোট মোহাম্মদ ইউনূস সরকারের যে দৈন্য দশা তা কিন্তু এস্টাবলিশমেন্ট করে দিয়েছেন আন্তর্জাতিক এই রিপোর্টে, কিন্তু বাংলাদেশের মিডিয়া কিন্তু এই খবর প্রচারই করছে না। পরবর্তীকালে 220 নম্বর চ্যাপ্টার এইখানে একটি ঘটনার কথা তারা ব্যাখ্যা করেছেন। এই ঘটনা কেন প্রচার করা হলো না আমি জানি না, কিন্তু এই ঘটনা যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন এই জাতিসংঘ আসলে মোহাম্মদ ইউনূসের উপর ঠিক কতটা ক্ষুব্ধ। তারা বলেছেন আগস্ট মাসে এক মহিলাকে আটকে রাখেন 2 ব্যক্তি। তারা শুধু বলেন পুরুষরা তাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছেন। পরবর্তীকালে অর্থাৎ যে মহিলাকে আটকে রাখা হয় তার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করা হয়, অপমান করা হয় এবং পরবর্তীকালে নাকি তার পোশাক ধরে টানা হয়, তার মুখে বারবার থাপ্পড় মারা হয় এবং সেই মহিলাকে নাকি ঘুষিও মারা হয়। কয়েকদিন পর ওই মহিলার উপর আবার আক্রমণ করেন ওই নির্দিষ্ট কিছু লোকজন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে পার্টিকুলারলি একটি মহিলাকে টার্গেট করে বাংলাদেশে কিন্তু এই ধরনের ভয়াবহ চিত্র অর্থাৎ ভয়াবহ ঘটনা কিন্তু ঘটেছে। তা জাতিসংঘের 6 নম্বর চ্যাপ্টারে লেখা হয়েছে। পরবর্তীকালে তাকে বলা হয় তাকে ঘিরে ধরে পোশাক ছিঁড়ে ফেলা হয়, তার স্তন এবং গোপনাঙ্গ স্পর্শ করা হয় এবং পরবর্তীকালে তাকে তার যা অবস্থা করা হয় তা আমি বললে হয়তো এই ভিডিও ভায়োলেশন হবে, তাই আমি বলতে পারছি না, কিন্তু জাতিসংঘের এই রিপোর্টে কিন্তু বলা আছে পরিষ্কারভাবে যে তার স্তন এবং গোপনাঙ্গ স্পর্শ করে তার ভয়াবহ পরিণতি হয়েছিল। পরবর্তীকালে সেই পরিণতির পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু কোনো হাসপাতাল তার চিকিৎসা করেনি। তা একদম জাতিসংঘের ইউনাইটেড নেশনের এই রিপোর্টে পরিষ্কারভাবে লেখা আছে, অথচ বাংলাদেশের মিডিয়া এই খবরগুলো প্রচারই করছে না। এই খবর হলো আসল বাংলাদেশের বর্তমান চিত্র, যেখানে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলার ভঙ্গুর অবস্থা এবং আইন শৃঙ্খলা নিয়ে মানুষকে ভুল বোঝানোর খেলা কিন্তু চলছে। তারা আয়নাঘর নামক এক ধাপ্পাবাজি এবং সুপার স্পেশাল দুনিয়া তৈরি করে মানুষকে ফের একবার মিথ্যে গল্প কিন্তু খাওয়ানো হচ্ছে, ঠিক যেরকম ভাবে আফ্রিকা মহাদেশের এল ডোরাডোর কথা আমরা শুনেছি। অর্থাৎ বাস্তবে যার অস্তিত্বই নেই, পুরোটাই একটা মিথ। আয়নাঘরও বাংলাদেশের ইতিহাসে এই রকম ধরনেরই কিন্তু একটা মিথ। কিছু গোপন সাক্ষীকে সাজিয়ে মানুষের সামনে ব্যর্থতাটাকে ঢাকতে, অর্থাৎ আমার সরকার পরিচালনার ব্যর্থতাটাকে ঢাকতে আমি মানুষের সামনে ফের একবার নতুন গল্পকে নিয়ে এলাম, যেন মানুষ পুরনো গল্পগুলো সব ভুলে যায়। দেখুন, একে বলা হয় পারসেপশন পলিটিক্স। এই পারসেপশন পলিটিক্সের সুযোগ সুবিধা আন্তর্জাতিক স্তরে একাধিক নেতারাও কিন্তু নেয়। যেহেতু বাংলাদেশে এখনো হাসিনা বিরোধী এক শ্রেণীর মধ্যে হাওয়া খাইয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, তাই এখন হাসিনার নামে যা বলবেন সেটাই সাধুবাদযোগ্য।
এই আয়নাঘর হলো এক ধরনের হাসিনা বিরোধী ক্যাম্পেইন, কারণ এরা জানে এই আয়নাঘরের স্টোরি যদি তারা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করতে পারে তাহলে মোহাম্মদ ইউনূসকে আরো কিছুদিন ক্ষমতায় টিকিয়ে রাখা সম্ভব। কিন্তু আসলে তার যে সম্পূর্ণ ভাওতাবাজির দুনিয়া তা কিন্তু আস্তে আস্তে এক্সপোজড হতে শুরু করেছে। আজকে এই জাতিসংঘের 6 নম্বর চ্যাপ্টারকে কার্যত ব্ল্যাক আউট করতে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব বাংলাদেশের মিডিয়াকে নির্দেশ দিলেন, কারণ তারা জানেন এই খবর যদি সামনে আসে, এই নারীর ভয়ানক পরিণতির কথা যদি সামনে আসে, তাহলে আসলে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধানের আইন পরিচালনার যে ক্ষমতা তার যে ব্যর্থতা, এই সামগ্রিক বিষয়বস্তুর উপর এক বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাবে। আপনারা কিভাবে দেখেন বাংলাদেশের আইন প্রশাসন, বাংলাদেশের ডেভিল হান্ট নামক একরকম আওয়ামী লীগ অভিযান, মানে ধরো অভিযান, কিংবা এই পরবর্তীকালে আয়নাঘর নামক একটা মিথ্যে গল্পকে সত্যি কথায় পরিণত করার খেলা, কোনটা বেশি বিপজ্জনক? যে পাগলের সুখ মনে মনে, আমাদের হচ্ছে এরকম পাগলের সুখ মনে মনে। আজকে দেখবেন এত খুশির দিন বাংলাদেশে, মোটামুটি ঈদ লেগে গেছে আওয়ামী লীগের ঘরে, বিএনপির ঘরে, ডক্টর ইউনূস সরকারের যারা অনুসারী বা শুভানুধ্যায়ী তাদের সবার ঘরে, সবার আজকে ঘরে ঘরে খুশির আনন্দ। এবং এই খুশির আনন্দ দুই দলের কাছে দুই রকম হলেও সবাই আত্মসন্তুষ্টিতে ভুগছে, যার যার পারপাস সার্ভ হয়ে গেছে। আগের রাত থেকে শুরু হয়েছে। আমি 14 ফেব্রুয়ারি 2025 কথা বলছি। ভ্যালেন্টাইন ডে তো বলা যাবে না, ভ্যালেন্টাইন ডে আবার নিষেধ, মানে অলিখিত নিষেধ আছে আর কি, ভ্যালেন্টাইন ডে বলা যাবে না, যদিও আমার ভ্যালেন্টাইন ডে পালনের কোনো ইচ্ছা নেই। পয়লা বৈশাখ, আচ্ছা পয়লা বৈশাখ তখন নাকি হিন্দু সংস্কৃতি কেউ কেউ বলে, এটার মধ্যেও না বাধা দেয়। আবার স্বৈরাচার দিবস, এটা শুনলে কারো কারো একটু অ্যালার্জি আছে। আবার আজকে আরো কি কি জানো, কি গিফট গিভিং ডেট এরকম আছে। আজকে দিবসময়, আবার রাতে মহিমান্বিত রাত, লাইলাতুল বরাতে, শবে বরাতের রাত। যাই হোক, এখন এই দিনে আমেরিকায় একখানা মিটিং হয়েছে। আমেরিকার মিটিং এর আগে বাংলাদেশ ভিত্তিক একটা কাণ্ড ঘটেছে। ডক্টর ইউনূসের সাথে আমেরিকান ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ ইলন মাস্ক ফোনে কথা বলেছেন, এবং ফোনে কথা বলেছেন মানেই সারা। দেখবেন উপদেষ্টারা সহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘরানার বা ডক্টর ইউনূস সরকারের যারা সমর্থক, যারা মনে করেন সরকার একটু থাকুক লং টাইম, এরা মোটামুটি সোশ্যাল মিডিয়া ফাটিয়ে ফেলেছে। এই মাস্কের সঙ্গে কথা হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প পাশে ছিলেন, আর কোনো চিন্তা নাই। যারা বলে বাইডেন এখানে বসিয়েছে, বাইডেনের সাথে ডক্টর ইউনূসের খেলা টেলা, এমনও দেখলাম। আরে দেখেন, এমন একটা সময় ডক্টর ইউনূস আয়নাঘর পরিদর্শনে গেছে, এমন একটা সময় মাস্ক ফোন করেছে যখন মোদি ওইখানে চাওলা নাকি ওখানে মিটিং করে। তার চেয়ে দেখেন এই যে নোবেল পুরস্কার জি, ওনার মানে খেল দেখেন কিরকম, মানে নানান রকম ফেসবুক ভর্তি কাণ্ড। এখন তারা খুশিতে ইলন মাস্ক এখানে বিনিয়োগ করবে, তার স্টার্লিং আসবে। একবার ভাবে না, ইলন মাস্ক কি এমনিই ব্যবসায়ী? সে বাংলাদেশে বিনিয়োগ করবে হুদাই হুদাই। আর বাংলাদেশে যারা ব্যবসা করতে চাবে, লাভ হইলে লাভের লাভ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের, নাকি এই টাইপেরই তো কারো না কারো। কিন্তু বাঙালির লাভটা কি? বাংলা ইন্টারনেট ব্যবহারের দাম কোন পর্যায়ে যাবে, কতটুকু কমবে, কি কি সুবিধা হবে, এইটা কেউ খাটায় দেখে নাই। ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের কাছে, সে যেহেতু ফোনে কথা বলেছে, কাজ সারা। ট্রাম্প আর এই ডক্টর ইউনূস সরকারকে কোনো ডিস্টার্ব করবে না, এরকম একটা ব্যাপার স্যাপার, তাই তো? আচ্ছা, আরেক পক্ষ, এই পক্ষ যখন ট্রাম্প এবং মোদির মিটিংয়ে ট্রাম্প বলছে যে আমরা আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তনে কোনো ভূমিকা রাখিনি, এতে করে ওই যে আগের পক্ষ যাদের কথা বলে আসলাম এরা খুশি। আর এই পক্ষ, বিরোধী পক্ষ, যদি বলি যে অনেকটা আওয়ামী লীগ ঘরানার বা বর্তমান সরকার বিরোধী অংশ, তাদের মধ্যে হইলো আচ্ছা এটা বলছে কিন্তু তো বলছে বাংলাদেশের বিষয়ে আমি মোদিজি, মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে, আর যায় কোথায়? নরেন্দ্র মোদী সিগন্যাল পেয়ে গেছে, এইবার দেশে ফিরে আসবে নরেন্দ্র মোদী, এসেই দেখবেন ডক্টর ইউনূস সরকার কই যায়। তারা তো পছন্দ করে না, খেলে বার হয়ে গেছে। ওই যে যেটার জন্য অপেক্ষা করতেছিল 13 তারিখ নরেন্দ্র মোদীর ট্রাম্পের বৈঠকে, একটা কিছু এসপার হবে। হ্যাঁ, ট্রাম্প চলে আসছে গত 20 তারিখে, ট্রাম্প ইউনূস সরকারই দেখতে পারে না, মানে তাদের ফেসবুক ভরিয়ে দিচ্ছে, বলছে এবার দেখেন ঝানু রাজনীতি কারে বলে। নরেন্দ্র মোদী খুব ভাব ধরে বসেছিলেন, ট্রাম্প যখন বাংলাদেশের কথা বলছে, সে একবারও বাংলাদেশের নাম উচ্চারণ করে নাই। তার মানে ওস্তাদের মায়ের শেষ রাতে, শেষ দিকে একটা খেলা হবেই হবে। এরকম একটা উচ্ছ্বাস ব্যাপার না একটা ঘটনার মধ্যে? যাবেন কই আপনি? দুই ঘরের ধরেন মোদী ট্রাম্পের মধ্যে বাংলাদেশ নিয়ে বেচা কেনা হয়ে গেল। কেমনে হইলো? ইন্ডিয়ারে হাজার হাজার কোটি টাকার অস্ত্র দিবে আমেরিকা, তাদের মধ্যে চুক্তি হয়েছে, বাণিজ্য নিয়ে চুক্তি হচ্ছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা বাণিজ্যে ট্যাক্স বাড়ানো নিয়ে একটা নতুন লীলা শুরু করেছে। ইন্ডিয়া সেখানে কিছু সুবিধা টুবিধা নিবে। আমেরিকার ওই এলাকায় চায়নার সাথে ইকুয়েশন সমীকরণ আছে।
বাংলাদেশের মানুষের ভাগ্যের দিকে তাকায় এগুলো কিছু হয়েছে? তাদের নিজ নিজ স্বার্থ তারা উদ্ধার করবে। আর আমরা এইখানে তাই এই মিটিংয়ে কি হইলো, মোদি কি করলো, ট্রাম্প কি করলো, এবার মোদি শেখ হাসিনারই বসায় দিবে আইনা, এরকম একটা ব্যাপার সেবার। ওই দিক দিয়া না ট্রাম্প আর ইয়ে নাই, ট্রাম্প ডক্টর ইউনূসকেই সমর্থন দিয়ে যাবে নোবেল বিজয়। মানে দুই পক্ষই একটা পিকুলিয়ার টাইপের একটা নাচানাচির মধ্যে ছিলেন ওই মিটিংয়ে, আপনারা কনফার্ম ছিলেন। আমি জানি যে ওই মিটিংয়ে যদি ওনাদের কোনো প্রতিনিধি না থেকে থাকে, এটা হয় ডক্টর ইউনূস সরকার বা ইউনূসকে যারা পছন্দ করেন তাদের কারো, অথবা আওয়ামী লীগের। মানে দুই গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে। বিশেষ করে আওয়ামী লীগের পরিকল্পনা, শেখ হাসিনার বক্তব্য, তাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলে। গাইজ অনেক আওয়ামী লীগ কর্মী যারা কিনা আছে তারা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্যগুলো প্রকাশ করে এবং এই কথাগুলো শুনে সাধারণ মানুষরা বিভ্রান্তির মুখে পড়ে, মানে বিভ্রান্তির মুখে পড়ে। এগুলা কথায় দর্শক আপনারা কান দিবেন না এবং বিভ্রান্তির মুখে আপনারা পড়বেন না এই কথাগুলো শুনে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেই বক্তব্য দেয় এবং এই বক্তব্যগুলো কিন্তু কোনো ভিত্তি নেই। আবার অনেকে আছে যারা কিনা আমাদের দেশের মানে বর্তমান নিউজ নিয়ে অনেক কথা বলে, আমাদের দেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলে, তাদের কথাও আপনাদেরকে এইখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।